কফি উইথ কল্পকের নতুন এক পডকাস্ট। তো সেখানে আমাদের মধ্যে হাজির আছে আমাদের প্রিয় বন্ধু, প্রিয় ভাই অঙ্কন। ওকে আমরা চিনিয়ে দেবো সমস্ত আলোচনার মাধ্যমে। ও খুবই পুরুলিয়া থেকে এসছে, পুরুলিয়ার আদ্রা থেকে এসছে, তাই তো? ইয়েস। তো আমাদের পডকাস্টের কি আগের পডকাস্টগুলো দেখা হয়েছে? কেমন কি? হ্যাঁ, প্রায় প্রতিটা পডকাস্টে আমি দেখেছি, হ্যাঁ। সময় নিয়ে দেখেছি, তোমরা স্পিডে করে দেখেছি, কিন্তু দেখেছি। তো আজকে সেরকম একটা পডকাস্টের অংশ হতে পেরে বেশ ভালো লাগছে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু খুব খোলামেলা, মানে কোনো একদম মানে আগে থেকে ভেবে চিন্তে কোনো একদম কোনো দরকার একদম নেই। আনফিল্টার্ড ব্যাপার, আনফিল্টার্ড, খুব রিল্যাক্স Relax. রিল্যাক্স, কোনো এটাকে কোনো ক্যামেরা হচ্ছে ভাবার কিছু দরকার নেই। আচ্ছা, আগের পডকাস্টগুলোর মধ্যে কার কোন পডকাস্টটা বেশি এনজয় হয়েছে, এনজয়ের দিক থেকে? এনজয়মেন্ট বলতে গেলে সার্থকদার পডকাস্ট, আচ্ছা, সবাই বলছে হ্যাঁ। আর কোয়ালিটি অনুযায়ী ভালো বলতে গেলে আদ্রদার পডকাস্ট। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলো মোটামুটি? বাকিগুলো ভালো। ঠিক আছে, বাকিগুলো ভালো হয়েছে। ঠিক আছে, আমরা আরও পডকাস্ট নিয়ে আসবো, প্রত্যেকের সাথে আমরা আলাপ করিয়ে দেবো। তো তাহলে আজকে কিন্তু ঠোঁটকাটা কিছু প্রশ্নের উত্তর দিতে একদম হবে। একদম রাজি। রাজি? তাহলে শুরু হয়ে যাক, তোমার ছোটবেলা থেকে কোথায় জন্মগ্রহণ, কোথায় বেড়ে ওঠা, এটা একটু দর্শকদের জানাও। তো আমি জন্মেছি পুরুলিয়া জেলার আদ্রাতে। ওকে। এবার আমি যখন এখানে এসএনটিসি এসএসসি তে আসি, সবাই জিজ্ঞেস করে আমাকে যে তুমি কোথা থেকে এসেছো। আচ্ছা। আমি সচরাচর জবাব দিই আদ্রা। হুম। তখন সবাই প্রশ্ন করে আদ্রা, হ্যাঁ। তখন আমাকে বলতে হয় পুরুলিয়ার আদ্রা। আচ্ছা মানে আদ্রা জায়গাটাকে আমি দেখেছি এখানে এসে বিশেষ মানুষজন চেনে না, আচ্ছা। তাই আমাকে বলতে হয় পুরুলিয়ার আদ্রা। হ্যাঁ, আমি পুরুলিয়া জেলায় থেকে বিলং করি, হ্যাঁ। কিন্তু পুরুলিয়া জেলাতে আমি গেছি আমি যখন কলেজে উঠেছি, মানে 2020 সালে, হ্যাঁ হ্যাঁ। প্রায় আমার জন্মের 18-19 বছর পর। আচ্ছা। কিন্তু আমার বড় হয়ে ওঠা, ছোটবেলা সবকিছু আদ্রাতে। হুম এবং প্রত্যেকটা মানুষের হুম হুম একটা ইতিহাস থাকে হুম। যে সে সেখানে কেন বড় হয়ে উঠেছে, সে সেখানকার মানুষ কেন। হুম। তো আমারও সেরকম একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে আমার ঠাকুরদা, হুম। তিনি রেলওয়ে কর্মচারী ছিলেন, আচ্ছা। টিটি ছিলেন, আচ্ছা। এবং কর্মসূত্রে উনি আদ্রাতে কাজ পান। হুম এবং তাই আদ্রাতে বসবাস আমার ঠাকুরদার, আমার ঠাকুমার, হুম হুম আমার দুই জেঠু, পিসি, বাবার, সবার। হুম। আদ্রাতে আমার বাবা মাদেরও আদ্রায় বড় হয়ে ওঠা, হুম। আমার নিজেরও আদ্রায় বড় হয়ে ওঠা। হুম। আমার বাবা যে স্কুলে পড়েছে আমিও সেই স্কুলেই পড়েছি। হুম। এটাই হচ্ছে মূলত আদ্রায় বড় হয়ে ওঠার কারণ। হুম। যদিও আমাদের দেশের বাড়ি বলা যায় যেটাকে, হুম। সেটা হচ্ছে ঝাড়গ্রাম। হুম। মানে ঝাড়গ্রামে আমার ঠাকুর দ্বারা বড় হয়ে উঠেছে। হুম। আর ঝাড়গ্রাম বলতে মনে বললো অনুষ্কার পডকাস্ট করা হয়েছিল, অনুষ্কাও কিন্তু ঝাড়গ্রামের থেকে। আর অঙ্কনও বলছে ওদের দেশের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম অ্যাকচুয়ালি। তো ঝাড়গ্রামের গল্পটা কি, যারা বাংলাদেশ থেকে? হ্যাঁ, ওটা দেশ স্বাধীন হওয়ার আগে আমি ঠাকুরদার মুখে গল্প শুনেছি। হুম। যে দেশ স্বাধীন হওয়ার আগে হুম। আমার ঠাকুরদার বাবা ডক্টর শচীন্দ্রনাথ দণ্ড, আচ্ছা। উনি এদেশে চলে আসেন। হুম। তারপর ঝাড়গ্রামে হুম। নিজের কাজ বাজ শুরু করেন। আমার সমস্ত ঠাকুরদা, তার ভাই বোনেরা হুম। সবাই ঝাড়গ্রামেই বড় হয়। উনি কি পেশায় ডাক্তার ছিলেন? আমার ঠাকুরদার বাবার পেশায় ডাক্তার ছিলেন। আচ্ছা। তারপর ওখানেই বড় হয়ে ওঠে হুম। আমার ঠাকুরদারা। হুম। এবং বর্তমানে আমার বড় জেঠু যে, হুম। সে ঝাড়গ্রামে সেই বাড়িতে থাকে, আচ্ছা। সেই বাড়ি রক্ষণাবেক্ষণ করে, সেই বাড়িতে থাকে। আচ্ছা, তা ওই বাড়িও অনেক বছরের পুরনো? অনেক বছরের পুরনো, মানে ওই বাড়ি হচ্ছে আমার ঠাকুরদার বাবার সময়কার তৈরি করা। আচ্ছা, বেশ পুরনো ইতিহাস আছে। আর পুরুলিয়া আদ্রার কেমন কালচার, কেমন কি? এবার আমি যেটা বললাম যে আমার ঠাকুরদা হুম। আদ্রাতে এসেছিল কাজের সূত্রে, হুম। হুম। রেলওয়ে কর্মচারী হিসেবে। তো স্বাভাবিকভাবে আদ্রা হচ্ছে একটা রেলওয়ে টাউন, হুম। এবং যেহেতু রেলের সমস্ত কর্মচারীরা চাকরি পেয়ে এখানে আসতো হুম। ভারতের বিভিন্ন জায়গা থেকে, হুম। তাই আদ্রাতে সব রকমের কালচার আমি দেখতে পাই। আচ্ছা, ইন্টারেস্টিং। তেলেঙ্গি রয়েছে, আচ্ছা। পাঞ্জাবি রয়েছে, বাহ। খ্রিস্টান, মুসলিম তারাও তো রয়েছে, বাহ। প্রচুর পরিমাণে নন বেঙ্গলি রয়েছে, আচ্ছা। জৈন কমিউনিটি রয়েছে, সব ধরনের কমিউনিটির মানুষ আদ্রাতে রয়েছে। তো আদ্রায় কিন্তু আমাদের সকলের একবার যেতেই হবে, অঙ্কনের বাড়ি হয়ে যাব। তো পুরো কসমোপলিটান কালচার বলছি। অবশ্যই অবশ্যই, মানে সব ধরনের, সব কালচারের মানুষজন ওখানে রয়েছে। আচ্ছা। ওখানে গুরুদুয়ারা থেকে শুরু করে মন্দির, মসজিদ, ইমামবাড়া, চার্চ সবকিছুই রয়েছে। বাহ। ওটা একটা ঠিক গ্রামও বলা যায় না, না। আবার খুব বড় আসানসোল টাইপের হ্যাঁ। বড় সিটিও বলা যায় না, ওটাকে একটা ছোটখাটো মফস্বল বলা যেতে পারে। আসানসোল নামটা শুনলে এটা হাসি। ব্যক্তিগত বিষয়। হ্যাঁ। তো একটা মফস্বল বলা যেতে পারে, হুম। যেখানে প্রচুর পরিমাণে রেলের কোয়ার্টার রয়েছে প্রতি রেলের কর্মচারীদের থাকার জন্য। হ্যাঁ। আমার ঠাকুরদা যদিও ঘর বানিয়েছিলেন, হুম। এবং সেখানেই এখন আমাদের মানে থাকা, আমার বাবা মা ওখানেই আছে। আমি সেই বাড়ি ছেড়ে এখানে এসএনটিসি এর গঙ্গা হোস্টেলে বসে তোমার সাথে পডকাস্টে আলোচনা করছি। আচ্ছা, তো এটা কি প্রথমবার হস্টেলে আসা? হ্যাঁ, জীবনে এটা আমার প্রথমবার হোস্টেলে আসা, প্রথমবার বাইরের দুনিয়ার মুখোমুখি হওয়া, সম্পূর্ণভাবে একা। আমার এই
23-24 বছর বয়সে। আচ্ছা, সিনেমায় তো দেখা হয়েছে অনেক হোস্টেল লাইফ সম্পর্কে, হ্যাঁ এক্সপেকটেশন রিয়েলিটি হ্যাঁ, তো একটা বাংলাতে হইচই যতদূর সম্ভব একটা হোস্টেল ডেজ বলে সিরিজ রয়েছে, হ্যাঁ তো ওখানে ওই খাবার দিচ্ছে, দেখাচ্ছে বেগুন, লের ঝোল, আরো বিভিন্ন রকমের খাবার, আরো বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমাতে হোস্টেলে বিভিন্ন চিত্র দেখেছি হ্যাঁ, যে কিভাবে নোংরা ভাবে ছেলেমেয়েরা থাকে, হ্যাঁ, বাথরুম নিয়ে কি ঝামেলা হয়, হ্যাঁ, একে অপরের সাথে কি র্যাগিং করা হয়, হ্যাঁ, বিভিন্ন রকমের নোংরা জিনিস মানে যেগুলো দেখে আমি আনকমফোর্টেবল হয়ে যায়, হ্যাঁ, সে সমস্ত বিষয় হোস্টেলে আমি দেখেছি। ইভেন শুধু তাই না, আমার যে কলেজের হোস্টেল ছিল, আমি হোস্টেলে থাকিনি, হ্যাঁ। সেই হোস্টেলও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা সুনাম নেই। হ্যাঁ খুব একটা দেখে চোখকে আরাম দেবে এরকম নয়। আচ্ছা, তো আমি যখন এসএনটিসি এসসি তে চান্স পাই, হ্যাঁ, তারপর হোস্টেলের জন্য থাকার জন্য সুযোগ সুবিধা পাই, হ্যাঁ, তারপর আমি তো এখানে এসে অবাক হ্যাঁ, যে এত সুন্দর ফেসিলিটি হ্যাঁ। কে দেবে, অফিসার্স হোস্টেল একদম মানে অসাধারণ। মানে আমার দেখে মনে হচ্ছে যে আমি এখানে এসে হোস্টেল জীবন প্রথম, এবং সেই হোস্টেল জীবনটা এত সুন্দর যে আমার মনে হচ্ছে যে আমি যে হোস্টেল জীবনটা কাটাচ্ছি সেটা অনেকজনের স্বপ্ন। স্বপ্ন এত এরকম হোস্টেল কোথাও পাওয়া যায় না, কোথাও অকুপাইং পাওয়া যায় না। অফিসার সকালবেলা সাইন হ্যাঁ, করতে হয়। সকালবেলায় প্রতিদিন পরিষ্কার করতে আসা হয়, মাঝে মাঝে কিছু আঙ্কেল এসে ফ্যান পরিষ্কার করে দিয়ে যায়, হ্যাঁ, সব রকম ব্যবস্থা রয়েছে। হোস্টেল নিয়ে আমার ব্যক্তিগতভাবে হ্যাঁ, এই হোস্টেল নিয়ে হ্যাঁ। কোনো রকমই অভিযোগ নেই। অভিযোগ নেই। শুরুর দিকে একটু নেটের সমস্যা হয়েছিল, হ্যাঁ, কিন্তু এবার সময়ের সাথে সাথে সেই বিষয়টা অভ্যেস হয়ে গেছে, অভ্যেস হয়ে ফলে এখন গেছে। আর বিশেষ অসুবিধা হয় হয় না। বাকি সব একদম টিপটপ আচ্ছা, হোস্টেল। হোস্টেলের মধ্যে থাকাকালীন হোস্টেলের কোনো ক্রাশ ফাশ? না, সত্যি বলতে গেলে হোস্টেলে আমার এখন অব্দি, হোস্টেলে আমাদের ছেলেদের হোস্টেল, আমার সামনেই ওই পাশে মেয়েদের হোস্টেল, মেয়েদের সংখ্যা খুবই কম, খুব কম মেয়েই থাকে। যারা হোস্টেল পেয়েছে তারাও খুব কমই থাকে, আমি লক্ষ্য করেছি এটা। কিন্তু সত্যি বলতে কারোর প্রতি ক্রাশ বা সেরকম ভালো লাগাটা এখন অব্দি আমার তৈরি হয়নি। আচ্ছা, হ্যাঁ, অনেকজন আছে যাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে, যেমন সাবরিনা দি, হ্যাঁ, হ্যাঁ, তনুষির সাথে মাঝে মাঝে কথা হয়, হ্যাঁ, ব্যাস এদের সাথেই হালকা ফুলকা কোনো কথা হয়েছে, আচ্ছা, ব্যাস। মানে ওই রকম ভালো লাগা বিষয়টা আমার সচরাচর সহজে আসেও না, ও আর হোস্টেলে তৈরিও হয়নি। আচ্ছা। হোস্টেলে থাকাকালীন তো খেলাধুলার বিষয়টা রয়েছে, আমাদের ক্রিকেট খেলা, হুম। তো খেলাধুলা কেমন হয় মানে এখানে? এই হোস্টেলে এই যে খেলাধুলো বিষয়টা, হুম, এটা হচ্ছে আমরা সকালে লাঞ্চ স্কিপ করে দিতে পারি, হ্যাঁ, সকালে না মানে দুপুরে, হ্যাঁ, ইভেন বলা উচিত নয় আমরা ইউপিএসসি অ্যাসপিরেন্ট, ক্লাস স্কিপ করে দিতে পারি, কিন্তু আমাদের বিকেল বেলায় শীতকালে হুম, 4:30 থেকে হুম, আর গরমকালে 4:30 5টা থেকে হুম, এই খেলাটা স্কিপ হবে না। হুম, একদম তাই। অনেকজন থাকলে, অনেক সময় আগের বছরে যে দাদারা তারাও আসে যোগ দেয়, হ্যাঁ, তাদের সাথে অনেকজন হলে ভালো খেলা হবে, বড় সড় খেলা হবে। একদম। 4 জন থাকলে আমরা শর্ট পিচ খেলবো, আচ্ছা, খেলা মিস হবে না। মাঝে মাঝে খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে থাকে, হ্যাঁ, সবাই যারা খেলাধুলা করি আমরা, হ্যাঁ, তারা বাড়ি চলে যায়, তখন খেলা হয় না। হ্যাঁ, তখন আবার এমন পরিস্থিতি দ্বারাই আমাদের খেলার গ্রুপে মেসেজ করে ডাকতো, এই জলদি জলদি হোস্টেলে এসো, খেলতে হবে। এই খেলার জন্য এক একজনকে বাড়ি থেকে ডেকে আনা হয়, হুম, খেলতে হবে। যেমন আজকে আমার একটু এই যে শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে একটু গলা ব্যথা, একটু সর্দি, সেজন্য দুপুরবেলাতে আমি খেলতে যাইনি, একটু শুয়েছিলাম। আমার কাছে সৌমিকের একবার ফোন এসছে, জ্যোতিরাদিত্য দুবার ফোন এসছে, দেবজিৎ একবার দরজায় ঢুকে গেছে। আমারও তাই, আমারও 3 জনের কেস, সৌমিক, জ্যোতি, দেব। তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে খেলাধুলাটা অক্সিজেন, অক্সিজেন। ওটা যেন না হলে আমাদের দিনটা সম্পূর্ণ হবে না। এবং এই খেলাধুলাটা দরকার, বিশেষ করে ইউপিএসসি প্রিপারেশন বা যে কোনো রকম যারা কোনো বড় লক্ষ্য নিয়ে জীবনে এগোচ্ছে, কারণ এই খেলাধুলাটা আমাদের পার্সোনালিটি তৈরি করে, হুম, ঠিক আছে, এবং আমাদের শরীরটাকেও ভালো রাখতে হবে। তো সুস্থ নইলে রাখা। এত বড় পরীক্ষা হোক বা যে কোনো কাজ হোক, হুম, মানে ইউপিএসসি কে মাথায় চাপানোর দরকার নেই, যে কোনো পরীক্ষা হোক, হুম। জীবনে যা কিছু করতে হোক, শরীরটা তো ভালো রাখতে হবে। হুম, হুম, তো আমরা ক্রিকেটটা খেলি, যদিও ক্রিকেট খেললে খুব একটা শরীর স্বাস্থ্য হয় না, একটু অলসদের গেম বলা হয়, হ্যাঁ, তাও আমার ক্রিকেটটা খেলতে ভালো লাগে, ওটা দেখেই বড় হয়ে উঠেছি, এটা হচ্ছে বিষয়। তো ক্রিকেট ম্যান্ডেটরি, দুবার এপিএল, এপিএল, হ্যাঁ, কি যেন ফুল ফর্ম, এপিএল এর ফুল ফর্ম এটিএ প্রিমিয়ার লিগ। এটিআই প্রিমিয়ার লিগ দুবার হয়েছে, হ্যাঁ, এবং দুটোতেই হেরেছি। আমি যে দলে ছিলাম সেই দল দুবারই হেরেছে আচ্ছা, দুর্ভাগ্যবশত। তো হারা জেতা তো লেগেই থাকে, হ্যাঁ, খেলতে পেরেছি, এবং কল্পকদা আয়োজন করেছিল সবকিছু, ট্রফি, ডিসিলারি স্পন্সর, জনগণ মন, হটস্টার, হটস্টারে আমাদের কি Live. লাইভ, সেখানে একটা ভিউ। তো বেশ একটা সুন্দর টি20 ওয়ার্ল্ড কাপের মতো পরিবেশ তৈরি করা, কাপ, কাপ নিয়ে আসা, স্প্রে, স্প্রে নিয়ে আসা, শেষে দেহঘুমাকে গান বাজা, মিডল। মেডেল দেওয়া, খুব একটা মানে। এবং আমি এখানে বলবো আমাদের ম্যাগাজিনের প্রসঙ্গেও নিশ্চয়ই আমরা আসবো, হ্যাঁ, ম্যাগাজিনের প্রসঙ্গ বলি, এপিএল এর প্রসঙ্গ বলি, হ্যাঁ,
বা 31st নাইট 31st নাইটের প্রসঙ্গে বলি, ওই দিন তো ছিলিস। ছিলাম না আমি 31st নাইটের সময়, কিন্তু আমি ভিডিও দেখেছি। এই যে সমস্ত বিষয় গল্পগুলো আমি আমার বাবাকে বলি। আমার বাবা কল্পকদার খুবই সুনাম করে এবং বলে যে এই ধরনের মানুষদের আশেপাশে থাকবি, সাথে থাকবি, কারণ যারা একসাথে মাল্টিটাস্কিং করতে পারে এবং অনেকগুলো কাজ করতে পারে, মানে তাদের একটা ভালো পার্সোনালিটি আমার বাবার চোখে। এবং আমার বাবা এটা দেখেছে, আমাদের যে কি যেন পত্রিকাটার নাম, ম্যাগাজিন চিন্তন। চিন্তন পত্রিকা, হুম। চিন্তন পত্রিকাটা আমার বাবা পুরোটা দেখেছে এবং প্রচুর নাম করেছে, প্রচুর নাম করেছে। এবং প্রত্যেকটা আমাদের ওই যে ভিডিওটা যেটা বানানো হয়েছিল 31st নাইটে, হ্যাঁ হ্যাঁ সেই ভিডিওটা আমি আমার বাবাকে দেখেছি। অফিসারে ছিলেন, ডব্লিউসি হ্যাঁ। অফিসারে ছিলেন। তো ওইখানে যে অ্যাক্টিভিটিস গুলো করা হচ্ছে, গুলি চামচ, হ্যাঁ, তারপরে গান বাজনা, কিছুটা সাবরিনাও প্ল্যান হ্যাঁ, করেছিল। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো মানে নিঃসন্দেহে কার প্ল্যান হতে পারে আমরা জানি, তো যার প্ল্যান আমার বাবা তার অনেক সুনাম করে। যদিও তার সাথে পার্সোনালি আমার বাবা এখনো মিট করেনি, কিন্তু আমার মুখে যেটুকু শুনেছে আমার বাবা ইমপ্রেস। না ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেলকে বলবো যে আপনি ভিডিও যখন দেখবেন, আশা করি দেখবেন, তো আমার প্রণাম নেবেন। আর ঠিক আছে, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, আমাদের সাথে খেলে, বিশেষ করে খেলাধুলা সূত্রেই বন্ধুত্ব, এবং আমার বন্ধুত্ব গাঢ় হয় খেলাধুলা সূত্রে। আর তাছাড়া আমি বন্ধুত্ব করি, সকলের সাথে কথা বলি, আমার বেশ ভালো লাগে মিলেমিশে চলতে। হ্যাঁ, কল্পকদা সবার সাথে বিভিন্ন সূত্র ধরে বন্ধুত্ব করে, সেই সূত্রগুলোতে নাই বা গেলাম, কিন্তু আমার বন্ধুত্ব হওয়ার সূত্রগুলো খুবই কম, কারণ আমি সহজে খুব একটা বেশি ওপেন আপ হই না। আমার এই খেলাধুলাটাই মেন হচ্ছে, দেবজিৎ থেকে শুরু করে, সৌমিক থেকে শুরু করে কল্পকদা, সবার সাথে খেলাধুলা, এই যে বললাম ক্রিকেটটাকে আমি এত গুরুত্ব দিলাম কেন, এইটার সূত্র ধরে সবার সাথে, সাবরিনাদি কথা বললাম, খেলাধুলার সূত্র ধরে এদের সবার সাথে আমার ঘোলামেলা পরিচয়, এই জিনিসটা। সিনিয়রদের মধ্যে ভালো কে খেলে ক্রিকেট? সিনিয়রদের মধ্যে ভালো কে খেলে? যার খেলাটা আমরা এপিএল এ হেরেছি, যার একটা ম্যাচ তো হেরেছি, মানে অ্যাকচুয়ালি দুটো ম্যাচ হেরেছিলাম, হ্যাঁ, বাট একটা আমরা মানে কাপ একটাই হয়েছিল। তো সিনিয়রদের মধ্যে প্রায় সবাই ভালো খেলে, মানে ওর Actually সিনিয়ররা হ্যাঁ, ফুটবলে, ক্রিকেটে দুটোতে আমাদেরকে অকাত দেখিয়েছে হ্যাঁ, যে ওরা কি আমরা কি। হুম, অমিত দা ভালো খেলে, হুম, পুষ্পক দা ভালো খেলে, হুম, একটু জোরে ব্যাট ঘোরায়, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মোটামুটি ওভারঅল 6 ওভার বা 8 ওভারে খেলাতে ওইভাবেই খেলতে হয়, হ্যাঁ, ঠিক আছে। আর কি বলে, আমাদের সাথে রোজই খেলতে আসে গৌরব দা, ইদানিং বল খুব ভালো করছে, ওরা ভালো বল করে। হ্যাঁ, ভালো বল করছে। তো এরা মোটামুটি ভালো খেলে, সবাই ভালো খেলে, মানে আমি বলবো সিনিয়র যারা আমাদের আগের ব্যাচে আমাদের থেকে তো ভালো খেলে, হুম, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কোনো লজ্জা নেই। সিনিয়ররা যারা আছে তারা, বিশেষ করে তরুণরা, আমাদেরকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করে, মজা করে যে আমরা হেরে গেছি, কিন্তু কি বলবো, তারা ভালো খেলেছে এবং তাদের এই অধিকারটা আছে আমাদেরকে নিয়ে মজা করা। রাজদীপ দা, হ্যাঁ, রাজদীপ দা ভালো ক্রিকেট খেলে, রাজদীপ দার রেঞ্জ শট অনেক দারুণ, অনেক দারুণ। রাজদীপ দাকে আমি মানে প্রথমে দেখে ভেবেছিলাম, মানে মানুষের impression। প্রথমে তো আমরা ফার্স্ট ইমপ্রেশনে চলে যায়, যা উচিত নয়, আর চলে যাওয়াটাও স্বাভাবিক। সবাই তো রাজদীপ দা হয়তো খুব একটা ভালো খেলবে না, এই একটা আমি ভাবনাতে চলে গেছিলাম, কিন্তু না, রাজদীপ দার রেঞ্জ খুব ভালো। নদিয়ার ছেলে, খেলে ভালো। তো খেলাধুলা তো অনেক হলো, প্রিয় ক্রিকেটার কে? প্রিয় ক্রিকেটার অবশ্যই 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 ওয়ান এন্ড অনলি কিং বিরাট কোহলি। বিরাট কোহলি ভক্ত, বিরাট শিরায় কোহলি। শিরায় রক্ত। শিরায় শিরায় রক্ত, আমার বুকে গরম রক্ত, আমি বিরাট কোহলির চরম ভক্ত। আচ্ছা, আর এবার পুরুলিয়ার নিয়ে আবার ফিরতে চাই, যে আমার বারবার পুরুলিয়াকে হিট করতে ইচ্ছা করছে। পুরুলিয়ার কিছু দর্শনীয় স্থান যেটা খুব সকলে জানে, আবার কিছু যদি কিছু জানা থেকে থেকে না জানি এরকম। সবাই জানে পুরুলিয়া দর্শনীয় স্থান, খুব বিশেষ দর্শনীয় স্থান পুরুলিয়াতে নেই, অল্প সংখ্যকই রয়েছে। আর কথা বলতে অসুবিধা হলে একটু জল খেয়ে নিতে হ্যাঁ, ঠিক আছে, একটু মানে আমার বুঝলি। গলায় একটু ব্যথা রয়েছে, তো অসুবিধা বিশেষ হয়নি, ঢোক গিলছিলাম। যাই হোক, পুরুলিয়াতে দর্শনীয় স্থান খুব একটা বেশি নেই, কিন্তু আবার আছেও, যেখানে আমি দেখেছি বছর বছর, বিশেষ করে পিকনিকের যে সময়টাতে প্রচুর মানুষ পুরুলিয়াতে যায় এবং বেশ আনন্দ করে। আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি পুরুলিয়া নিয়ে এই কলকাতার যারা মানুষরা, তারা বেশ রিল বানাচ্ছে, ভিডিও করছে, আপলোড দিচ্ছে, এবং বিশেষ করে বসন্তকাল আসছে না, বসন্ত তো চলে এসছে, বসন্ত এসে গেছে, এই সময় তো পুরুলিয়াতে ভালো ভিড় জমে। দুটো কারণ রয়েছে। প্রথমে যে দর্শনীয় স্থান যদি বলি, তাহলে একটা হচ্ছে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের আলাদা ইতিহাস রয়েছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, ওখানে ভালো ছবি ওঠে। আমি যদিও নিজে পুরুলিয়ার হয়ে 2018 ডিসেম্বর মাস, 23শে ডিসেম্বর একবারই গেছি, বলেন না কেউ যোগী ভিক্ষা পায় না, ওই টাইপের ব্যাপার, আমি একবারই অযোধ্যা পাহাড় গেছি। আচ্ছা, কেমন লেগেছে? বেশ ভালো লেগেছে। অযোধ্যা পাহাড়ে উঠতে গিয়ে, মানে অযোধ্যা পাহাড়ে উঠতে হয় ওই গাড়িতে করে, যেভাবে গাড়িতে করে ওঠে সেভাবে গাড়িতে করে ওঠে। কত মিটার কিছু
জানা? না ওইরকমটা আমার মনে নেই, আচ্ছা মানে মোট কথা গাড়িতে করে উপরে উঠতে হয়, আচ্ছা আচ্ছা এবং ওখানে বিভিন্ন ড্যাম রয়েছে, হ্যাঁ। ঝর্ণা রয়েছে। হ্যাঁ তো এবার গাড়িতে করে যখন আমরা রাস্তা দিয়ে উঠছিলাম, হ্যাঁ হ্যাঁ। এটা সে সময়কার কথা বলছি, আমি আজ থেকে 6-7 বছর আগের হুম কথা, হুম 8 বছর আগের কথা। এখন তো আরো কিছু ডেভেলপ হয়েছে শুনছি। হুম। এখন শুনেছি ওখানে বিভিন্ন মানে টুরিস্ট স্পট, আরো বিভিন্ন রকম বিভিন্ন মানে পর্যটনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। হুম তো সেখানে তখনই আমি দেখেছি ওইখানকার যারা মানুষরা থাকে, উপজাতি থাকে যদি বলি, হুম তাদের যে বাড়িগুলো, হুম মাটির বাড়ি, হুম। তো মাটির বাড়িগুলোতে দেওয়ালে দুর্ধর্ষ দুর্ধর্ষ বিভিন্ন রকম ছবি আঁকা, বাহ কালারফুল, বাহ বাহ বাহ। যেগুলো দেখলেই মানে অবাক হয়ে যাওয়ার মতো, হুম। যে বাহ, এদের এইরকম একটা কি বলে দুর্লভ জায়গায় বাড়ি, হুম একটা বন্ধুর পরিবেশে বাড়ি, হুম সেখানে হয়তো এদের কি বলে খাবার জোগাড় করতে সব কাজে হয়তো অনেক অসুবিধা হয়, হুম তাদের লাইফ সম্বন্ধে আমাদের ধারণা নেই, হুম কিন্তু তাদের যে শিল্পকর্ম, হুম সেটা আমার, যেটা আমার মনে পড়ছে সেই সময়কার হুম স্মৃতি থেকে, বেশ আমার ভালো লেগেছিল। হুম হুম। আরেকটা আমার ঘর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে জয়চণ্ডী পাহাড়, আচ্ছা যেটাতে আমি এতবার গেছি এতবার গেছি এতবার গেছি যে আমার আর বিশেষ ভালো লাগে না ওখানে যেতে। অথচ আমি কলকাতা থেকে আদ্রা স্টেশনে হুম। একদিন কলকাতা থেকে লোক একজন মহিলা এবং তার পরিবার নেমে হুম জয়চণ্ডী পাহাড় যাবে কিনা খোঁজ করছিল। আমি ভাবছিলাম জয়চণ্ডী পাহাড়ে কি এমন আছে এটা দেখতে যাচ্ছে। হুম হুম। ওই যে বললাম কেউ যদি ভিক্ষা পায় না, আমি রোজ গেছি, হুম। এত গেছি আমার ভালো লাগে না, আচ্ছা কিন্তু দূর থেকে মানুষ এসে ওখানে যায়। আচ্ছা এছাড়া ওখানে ফুটিয়ারি ড্যাম আছে, হুম ঠিক আছে, ওখানে পাঞ্চেত ড্যাম আছে, আচ্ছা যেগুলো হচ্ছে এই পিকনিক স্পট। হুম হুম হুম। আর আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে আছে রঞ্জনডি, যেখানে এবছরই আমরা বন্ধুরা মিলে 25শে ডিসেম্বর পিকনিক পিকনিক গেছিলাম। দেখলাম ভিডিওতে। এবং আমার সব বন্ধুরা, আমার সব বন্ধুদের এই পডকাস্ট দেখতে হবে কিন্তু, এবং শেয়ার করতে হবে দাবিয়ে, কারণ তোমার বন্ধু আমাদের সাথে বসেছে, তো প্রত্যেকটা বন্ধু দেখবে তো। একদম অবশ্যই। আর পুরুলিয়াতে গেলে যে আদ্রাতে বন্ধু গেলে আছে নামগুলো বলে দাও, একজন ক্লোজ যারা আছে, যাদেরকে দেখতেই হবে, দেখতেই হবে। রঞ্জনা তো দেখবেই, আমি জানি, রঞ্জনা তো আমার দেখবে। রুমমেট, হ্যাঁ। তার প্রসঙ্গে আসবো পরে। হ্যাঁ, আর তোমার ওখানকার বন্ধু কথা বলো। আমার ওখানকার বন্ধুরা যেমন অর্ক, অগ্নিশ্বর, সমরেশ, সুমন, অরিন্দম, এরা সবাইকে আমার অর্ক, অগ্নিশ্বর, সমরেশ, সুমন, অরিন্দম 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 প্রত্যেককে বলছি সবাইকে, যে ভিডিও অভিরূপ। দেখতে হবে, অভিরূপ ভিডিও দেখতে হবে, এবং তোমাদের প্রিয় বন্ধু অঙ্কনের জন্য ভিডিও ব্যাপক শেয়ার করে দিতে হবে। সুবীর, প্রত্যেকের স্ট্যাটাসে আমি দেখতে চাই। আর অভিরূপ হচ্ছে আমার জীবনের প্রথম বন্ধু, মানে একেবারে 4 বছর বয়সের বন্ধু। কংগ্রাচুলেশনস অভিরূপ, এতদিন বন্ধুত্ব টিকে আছে, দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর আস। একদম। তো এই যে এবার ব্যাপার হচ্ছে ওই যে রঞ্জনডি সম্বন্ধে বলিনি, তো রঞ্জনডিতে আমার বন্ধুরা অনেকবার গেছে পিকনিক করতে, আমার মা বাবা পর্যন্ত ঘুরে এসেছে। 2025-এর আগে অব্দি আমি কোনোদিনও যাইনি, এটা অবাকের বিষয়, আমার ঘরের কাছে বলছিলাম না। আচ্ছা, রঞ্জনডিটা কি? রঞ্জনডি হচ্ছে জাস্ট একটা ড্যাম। আচ্ছা, ডিফার ড্যাম। হ্যাঁ, ডিফার ড্যাম, একটা ড্যাম, ডিফার ড্যাম, রঞ্জনডি। ওকে, রঞ্জনডি জায়গাটার নাম। ওকে, ওখানে একটা ড্যাম রয়েছে, একটা জঙ্গলের মতো রয়েছে, ওকে। ওটাকে পুরুলিয়া সুন্দরবন বলা হয়। পুরুলিয়া সুন্দরবন বলার কারণ হচ্ছে সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো, আমরা শ্বাসমূলগুলো জল থেকে বেরিয়ে আছে দেখতে পাই তো। এখানে কি হয়েছে, জঙ্গলগুলো বা গাছগুলো জলে ডুবে আছে, এবং উপরে গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আচ্ছা, ফলে দূর থেকে দেখলে বেঁচে যাওয়া যে গুঁড়িটা, ওটাকে মনে হয় যেন শ্বাসমূলের মতো দেখতে লাগে। ওরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে, একটা ভালো পিকনিক স্পট, ফেমাস পিকনিক স্পট, সবাই পিকনিক করতে যায়। এবছর আমরা পিকনিক করতে গেছিলাম, প্রথমবার গেছিলাম, বেশ ভালোই লেগেছে। আচ্ছা, তো এবার পুরুলিয়ার ছৌ নাচের কথাই বলবো। পুরুলিয়ার ছৌ নাচ সম্পর্কে কিছু জানা আছে কি? না, সত্যি কথা বলতে গেলে পুরুলিয়ার ছৌ নাচ সম্বন্ধে আমি তো প্রথম কথা বললাম যে আমি যে জায়গাটায় বড় হয়ে উঠেছি, সেই জায়গাটার মিক্সড কালচার। আচ্ছা আচ্ছা। এবং পুরুলিয়াতে যাওয়া আমার 2020 সালে পুরুলিয়াতে যাওয়া মানে পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে যাওয়া। আর এই ছৌ নাচ বিষয়টা সাধারণত পুরুলিয়ার গ্রামের দিকে, সেই সব দিকে বেশি প্রচলিত, বেশি ফেমাস। আমি ছৌ নাচ দেখেছি তা নয়, দেখিনি তা নয়, কিন্তু আমি পুরুলিয়াতে দেখিনি, আমি পুরুলিয়ার বাইরে দেখেছি। ওকে, আর পুরুলিয়া যেতে গেলে আমরা কোন ট্রেনে করে যাবো এখান থেকে? শিয়ালদা না হাওড়া? শিয়ালদা থেকে পুরুলিয়া যাওয়ার কোনো ট্রেন নেই। আচ্ছা, হাওড়া থেকে যেতে হবে। হাওড়া থেকে ট্রেন রয়েছে একটা পুরুলিয়া এক্সপ্রেস, যে ট্রেনটায় আমি সবাইকে যেতে বারণ করবো। ওকে ওকে, একদম যাবে না ট্রেনটায়, ঠিক আছে? এটা অনেকটা ওরকম হয়ে গেল, সে একটা এয়ারপোর্টে আছে না, ও সুইচ দিখ রহা হ্যায়, হ্যাঁ দিখ রহা হ্যায়, দাবা দিয়া দাবা, আরে নেহি দাবানা। কারণ তাহলে পুরুলিয়া যেতে হলে মানে যে উৎসাহ নিয়ে যাবে, সেই উৎসাহ একেবারে নেগেটিভে চলে যাবে, কারণ ট্রেনটা খুবই খারাপ চলে। যদি কোনো উপায় নেই, আর কোনো ট্রেন নেই, তখন ওটাই যেতে পারে। তার বদলে তুমি মশাগ্রাম, যে একটা লোকাল শুরু হয়েছে, লোকাল ট্রেনটা বরং ভালো, মশাগ্রাম লোকাল, ওটা বাঁকুড়া লিখে রাখবো ডেসক্রিপশনে। বা রাঁচি ইন্টারসিটি যে ট্রেন, ওটা সপ্তাহে 3 দিনই চলে সকালবেলা। রাঁচি বলতে মনে পড়লো যে বেগুনকোদর স্টেশনের উপর দিয়ে যায় না, এই ট্রেনটা বেগুনকোদর উপর দিয়ে যেতে পারে হয়তো, এটা আমি এই ট্রেনে করে ওই রুটে যাইনি, আমি বলতে পারবো না। কিন্তু রাঁচি যেতে হলে, পুরুলিয়া থেকে রাঁচি যেতে হলে
বেগুন কোদরের উপর দিয়ে যাওয়া হয়। বেগুন কোদর উপর দিয়ে যাওয়া হয়। বেগুন কোদর বলতে মনে বললো, দর্শকরা অনেকেই হয়তো জানবে বেগুন কোদরের নাম, ভৌতিক ঘটনা সম্পর্কে হ্যাঁ। রয়েছে, কিছু জানা আছে? ওখানে খুব একটা আমিও ভিডিওতে শুনেছি, এবং আমার বেগুন কোদরের উপর দিয়ে যাওয়ার একটাই অভিজ্ঞতা ঘটেছে, যে 2025 সালে আমি এনটিপিসি ইউজির এক্সাম দিতে যাচ্ছিলাম, তখন বেগুন কোদরের উপর দিয়ে যাচ্ছিলাম, এবং আগে শুনেছি যে ওখানে ট্রেন স্টেশনটা পরিত্যক্ত হয়েছিল, ওখানে ট্রেন নাকি দাঁড়াতো না, এবং দাঁড়ালে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটতো, ড্রাইভারদের মৃত্যু ঘটেছে, এরকম বিভিন্ন ঘটনা শোনা ছিল। যারা হচ্ছে টিকিট মাস্টার, স্টেশন মাস্টার, এবং শুনশান জায়গা। কিন্তু আমি যখন গেছিলাম তখন বেগুন কোদরের 2 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়িয়ে ছিল, খুব অল্প সময়ের জন্য দাঁড়িয়ে ছিল, এবং স্টেশনটা ফাঁকাই ছিল, শুনশান ছিল। আর সময়টা ছিল ওই বিকেল তো বলবো না, সন্ধ্যেবেলা 6টা 6:30 নাগাদ। তো বেশ একটা গা ছমছমের পরিবেশই ছিল। লোকজন ছিল না, একটা লোকজন ছিল না। আচ্ছা। আমি যে সময়টুকু গেছিলাম একটা লোকজন ছিল থাকে না স্টেশনটা। সাধারণত থাকে না, কিন্তু মানে এখন আবার ওখানে মানে হল্ট দিয়েছে, কিন্তু আগে নাকি হল্ট ছিল না। এটা রিসেন্ট এক বছরের ঘটনা সম্ভবত। এটাকে ভৌতিক এটাকে কাটানোর জন্য হল্ট দিয়েছে। আচ্ছা, বেগুন কোদর। আচ্ছা, পুরুলিয়ার এমনি টেম্পারেচার কেমন, মানে গরমকাল কেমন, শীতকালে কেমন? বিষয়টাকে মানে আমরা যদি কম্পারেটিভলি একটু আলোচনা করি তাহলে ভালো হবে। মানে পুরুলিয়ার টেম্পারেচারটা হচ্ছে এক্সট্রিম টেম্পারেচার। আচ্ছা। মালভূমি এলাকা তো ওখানে কি হয়, এই যে যদি গরমকাল বলি, আমাদের এই কলকাতাতে গরমকালে সূর্যের তাপটা থাকে, কিন্তু পুরুলিয়ার মতো নয়। এখানে ময়েশ্চার বেশি, গঙ্গা নদী আছে, ময়েশ্চার বেশি বাতাসে, প্রচুর পরিমাণে ঘাম হবে এবং অস্বস্তি হবে। এখানে একটা কলকাতার গরমটা হচ্ছে একটা অস্বস্তিমূলক গরম, মানে ঘাম হচ্ছে, চ্যাট করছে গা হাত পা। কিন্তু পুরুলিয়ার গরমটা ঘামের গরম নয়, অস্বস্তির গরম নয়, ওখানে ছিল হালকা বয়। মানে দুপুর বেলায় খাটের উপর শুলে মনে হবে দুপুর বেলায় 3টে-4টের সময় খাট থেকে যেন মানে যমরাজের কোনো কড়াইয়ের উপর আমি শুয়ে আছি। জানলা দরজা বন্ধ করে রাখতে হয়, ছাদ থেকে, দেওয়াল থেকে, মেঝে থেকে, সব জায়গা থেকে গরম হাওয়া ঢুকতে থাকে, লু চলতে থাকে, লু লেগে প্রচুর মানুষের ঠান্ডা গরম লেগে যায়। এবং গরমকালে ওই জন্য সর্দি দেখা যায় পুরুলিয়াতে। আর প্রচন্ড গরম থাকে, প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যায়, ঘাম হয়, কিন্তু এখানকার মতো প্যাচে গরম না, ওখানে হচ্ছে মানে তাপমাত্রাটা বেশি থাকে। আর শীতটা, এখানে শীত, কলকাতার শীত এবছর আমি প্রথম উপলব্ধি করেছি। আমি বিভিন্ন কারণে গত 3 বছর ধরে কলকাতায় আছি এবং কলকাতার শীত উপলব্ধি করার সুযোগ পেয়েছি। একদম শীত লাগতো না আমার, ফ্যান চলতো, কিছুই হয় না। হ্যাঁ, ফ্যান চলতো, হাফ প্যান্ট পরে থাকতাম, একটা হয়তো ফুলহাতা জামা পরে থাকতাম। এবার শীতটা কলকাতাতে পড়েছে, সেই রকম শীত, বা বরং তার থেকেও বেশি শীত পুরুলিয়াতে বড় শীতকালে। আমি রীতিমতো 2 থেকে 3টে সোয়েটার, মোজা, মাফলার সব আমার একটু শীত কাতুরে, বোঝাই যাচ্ছে এই যে সিজন চেঞ্জ হচ্ছে তাতে আমার গলার অবস্থা। তো খুব বেশি শীতটা ওখানে খুব বেশি। আবার বর্ষাকালে যখন বৃষ্টিটাও হয় তখন সেটাও খুব মারাত্মক হয়, মানে সবকিছু এক্সট্রিম ওখানে ওয়েদারটা। এবার পড়াশোনা নিয়ে আসবো। পড়াশোনা কোন স্কুলে ছোটবেলা থেকে পড়া হয়েছে, কেমন কি, ছোট থেকে বড়, কলেজ সমস্ত একটু। তো এবার আমি আমার সব থেকে প্রথমের স্কুল যেটা বলতে হয়, যেটা মানে না বলা মানে অনুচিত হবে, আমাদের পাড়াটা হচ্ছে একটু মানে শব্দটা কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না, একটু সাধারণত গরিব মানুষদের একটু জায়গা বেশি, ফলে আমাদের পাড়ার পেছনে একটা জায়গা রয়েছে, ওটাকে বলে হাঁড়ি পাড়া। বলেন না, কিন্তু হাঁড়ি শব্দটা এখানে কিন্তু খুব সম্মানজনক অর্থে ব্যবহার করা হয় না। সেখানে একটা ছোট্ট স্কুল ছিল, খিচুড়ি স্কুল। সেখানে আমার প্রথম যাওয়া 10-15 দিন। তখন আমার ওই 3 নাম খিচুড়ি স্কুল। হ্যাঁ, খিচুড়ি স্কুলই বলা হতো এগুলোকে। মানে আইসিডিএস এর যে স্কুলগুলো হয় মনে হয় সেগুলোই ছিল। তো 3 থেকে কি বলে 10, তখন আমার 3 থেকে 4 বছর বয়স, 10-15 দিন গেছিলাম। তারপরে আমার একটা ইউকেজিতে ভর্তি হই, তারপর নার্সারি ইউকেজি পড়ি, তারপর একদম তথাকথিত ক্লাস 1 থেকে যেটা পড়াশোনা সেটা আমার রেলের স্কুলে শুরু হয়। রেলের স্কুল করে আমাদের আদ্রাতে 3টে রেলের স্কুল আছে। আচ্ছা, আমি যেটাতে প্রথমে রেল সূত্রেই কি বাইরের লোকজনের? ওটাই তো বললাম। আচ্ছা, রেলের সূত্রে ওখানে অনেক মানুষের আসা এবং তাদের ছেলে মেয়েদের ওখানে পড়াশোনা। আমার ঠাকুরদা ওখানে এসছে, ফলে ওই স্কুলে আমার বাবা এবং 2 জেঠু যে স্কুলে পড়াশোনা করেছে আমিও সেই স্কুলে পড়াশোনা করেছি। ফলে প্রথমে ভর্তি হই আমি সাউথ ইস্টার্ন রেলওয়ে মিক্সড প্রাইমারি স্কুল 1 থেকে 4। তারপর আমি চলে যাই হাই স্কুলে, সাউথ ইস্টার্ন রেলওয়ে কোয়েড স্কুল ছিল, ওটা কোয়েড স্কুল ছিল। এবং এখান থেকে আমি একটা মজার জিনিস বলবো, ওটা আগে ছিল বয়েজ স্কুল। আচ্ছা, মানে ওই স্কুলটা আগে ছিল নাম সাউথ ইস্টার্ন রেলওয়ে বয়েজ প্রাইমারি স্কুল, ওটা 1 থেকে 4। এবার আমরা যে বছর ভর্তি হয়েছি সে বছর হঠাৎ করে শুনছি
হঠাৎ করে ক্লাস করছি, দেখছি অনেকগুলো মেয়ে ক্লাসে ঢুকে গেল। আমি বলছি ব্যাপারটা কি হলো, তখন আমরা ছোট ক্লাস মনে পড়ি, এতগুলো মেয়ে কোথা থেকে চলে এলো। মজা হয়েছিল? হ্যাঁ, মজা হয়েছিল? মজা হয়নি, বরং ঝগড়া বেশি হয়েছিল। আচ্ছা, তো খুব ঝগড়ুটে হয়। হ্যাঁ, হ্যাঁ, তখন হঠাৎ করে আমারও ঝগড়া হওয়ার কারণ আছে, হঠাৎ করে দেখছি স্যার বলছে সামনের বেঞ্চ থেকে ওঠ 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 তোরা ওঠ, হ্যাঁ, উঠিয়ে সামনের বেঞ্চগুলোতে মেয়েগুলো কে বসিয়ে দিল, এবং সবসময় সামনের বেঞ্চে মেয়েগুলো বসতো। এগুলো খুব স্যার- বৈষম্য। স্যাররা বলছে যে আজ থেকে এরাও তোদের সাথে পড়বে, যে পড়ুক। নিয়ে তখন থেকে মিক্সড হয়েছিল, আমরা যে বছর ঢুকেছিলাম সেই বছর থেকে মিক্সড হয়েছিল। আচ্ছা, আচ্ছা। বান্ধবী, প্রিয় বান্ধবী কে? না, সে সময় ছোটবেলায় এমনি কোনো মানে ওই মানে মেয়েদের সাথে বিষয়টা মিশিনি আমি, আচ্ছা। মিক্সড স্কুলে পড়ে মেয়েদের সাথে মিশিনি। তারপরে তো 1 থেকে 4 হলো, আচ্ছা। তারপর আমি গেলাম সাউথ ইস্টার্ন রেলওয়ে বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, ওটা 5 to 12, ওটা বয়েজ স্কুল। আর ওই মেয়েদের সাথে মেশা কম। টিউশনে অনেক বন্ধু বান্ধবী ছিল, হুম। এবং ভালো ভালো বান্ধবী ছিল। কেউ কোনো একজন, দু একজনের নাম? দু একজনের নাম, অনেক কাছের বন্ধু? অনেক কাছের বন্ধু, এবং তার সাথে আমার বর্তমানে বিশেষ সম্পর্ক নেই, মানে আচ্ছা, বিভিন্ন কারণে সত্য থেকে জীবনের ঘটনা বলি। হ্যাঁ। যেমন শম্পা ভট্টাচার্য একটা বলে একটা মেয়ে, আচ্ছা, আচ্ছা। খুব ভালো মেয়ে ছিল। হুম। অঙ্কিতা বলে একটা মেয়ে, এবং ছিল সে খুব ভালো, এবং সেখানে আলাদা গল্প রয়েছে, আমি সে গল্পে যাচ্ছি না। আর এরকম আরো জীবন গল্পময়। জীবন 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 হচ্ছে গল্পময়। আরো এরকম অনেক বান্ধবী ছিল, পূজা বলে একটা মেয়ে ছিল। তো এমনি তাদের সাথে টিউশনের সূত্রে বন্ধুত্ব হয়েছিল। আচ্ছা, এবার আমি পড়ি ক্লাস 5 থেকে 12 সাউথ ইস্টার্ন রেলওয়ে বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল। ওকে। সেখানে আমার ক্লাস 12 অবধি পড়াশোনা, এবং আরেকটা রেলের স্কুল ছিল বললাম, ওটা ক্লাস 1 থেকে 12 অবধি মেয়েদের জন্য শুধু। ওকে। এবার এই যে 3টে ঘটনা বললাম, একটু পডকাস্ট লেন্দি হতে পারে, না না, হোক। আমি একটু ডিটেলসে বলছি। এটা আমার ডকুমেন্টারিতে থাকবে পুরোটা। এবং তো let it be। এই যে প্রথমে যখন মিক্সড স্কুল হলো প্রাইমারিটা, হ্যাঁ। তখন আমরা যেমন অখুশি হয়েছিলাম, মেয়েগুলো কোথা থেকে চলে এলো। হুম। আর ওই স্কুলের রীতিমতো আমরা এন্ট্রান্স দিয়ে ভর্তি হয়েছিলাম। হুম, হুম, হুম। তারপর ওদের দিতে হয়েছিল না ওদের এমনি? না, ওদের এমনি ঢুকেছিল, ওরা ওদের দিকে Okay. হয়নি। Okay. তারপর যখন আমরা ক্লাস 10-এ পড়ি, হুম, তখন আমরা শুনলাম হুম। যে আমাদের স্কুলটা নাকি, মানে যেটা বয়েজ স্কুল, সেটা নাকি কোয়েড হয়ে যাবে। ওকে, আচ্ছা। যে আমরা ছোটবেলায় একবার, বড়বেলায় একবার। 11-এ উঠবো তখন কোয়েড হয়ে যাবে। আচ্ছা, তো মজা হয়েছিল তখন? বলি গল্পটা। হ্যাঁ। প্রথমবারে হ্যাঁ। মজা হয়নি, আর দ্বিতীয়বারে ভেবেছিলাম বাহ কোয়েড হবে, কি মজা। তখন তো ক্লাস খেলা হবে নাকি? 9-10-এ পড়ি, হ্যাঁ খেলা হবে একটা ভাবনা। আচ্ছা। কিন্তু না, 11 পেরিয়ে গেল, 12 পেরিয়ে গেল, স্কুল কোয়েড হলো না। খেলা হয়ে গেল। খেলা হয়ে গেল, আমাদের নাম নিয়ে খেলা খেলে দিয়েছে। আশায় আশায় জল পুরোপুরি। এবং আমরা হাই স্কুল থেকে, মানে আমাদের স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পথে মেয়েদেরও একই টাইমে ছুটি হতো, ও, ওদের স্কুলের কোনো সামনে স্কুলে দিয়ে দাঁড়িয়ে যাওয়া। থাকা হয়েছে? দাঁড়িয়ে থাকিনি, ওদের স্কুলের সামনে দিয়ে যাওয়া, বা মেয়েরা যে রাস্তা দিয়ে, পার্টিকুলার কিছু মেয়ে আছে যারা এই রাস্তা দিয়ে যায় জানতাম, আচ্ছা। সেই রাস্তা দিয়ে যাওয়া, এসব ঘটনা তো চলতেই থাকে। কিন্তু এখানে এসএনটিসি এসেও অনেকে এরকম দাঁড়িয়ে থাকে। এরকম দাঁড়িয়ে থাকে, ওগুলো আমি লক্ষ্য করিনি এবং চোখে পড়েনি, ভালো আমার তো চোখে পড়ে। জাজ করে ফেলতাম। তো এরপর এরপর দুর্ভাগ্যের বিষয় বলবো, যে ভাগ্যের বিষয় বলবো, হ্যাঁ। যে বছর আমি 2020-তে উচ্চ মাধ্যমিক পাস হই, হুম। 2021-এ আমাদের স্কুল কোয়েড হয়ে যায়। ও, দ্যাটস ভেরি স্যাড। কোয়েড হয়ে যায় মানে কি রকম হয়, মানে দুটো স্কুলই কোয়েড হয়ে যায়। আমাদের স্কুল যেটা 5 to 12 ছিল, হ্যাঁ। ওটা হয়ে যায় 6 to 8 কোয়েড। যেটা গার্লস স্কুল ছিল 1 to 12, ওটা হয়ে গেল 9 to 12 কোয়েড। আর যেটা প্রাইমারি স্কুল ছিল ওটা 1 to 5 কোয়েড। এরকম হয়ে গেল, মানে এখন আমার স্কুল 3টে স্কুলেরই নাম বদলে গেছে। তাহলে এখন আর স্কুলগুলোতে গেলে আমার স্কুল, এই ভাবনাটা আর আসে না। এটা আমার ভেতরেও হয়েছে। মানে রামরাল কখনো কুয়েট ছিল না। রামরাল মানে একটা ছেলেদের স্কুল, মানে একটা আলাদাই অরা ছিল রামরালের। কিন্তু রামরাল এখন ছোটবেলা থেকেই, আমি ছোটবেলায় 1 to 5 পড়িনি, ওটা প্রাইমারি স্কুলে পড়েছি, গুরুকুলেতে পড়েছি। কিন্তু তারপর থেকে রামরাল মানে ছেলেদের স্কুল, বসন্ত কলোনি মানে মেয়েদের স্কুল। বাট ওই জিনিসটা এখন আর ওই যে আমাদের স্কুল এই মাধ্যমিকের সময় বিষয়টা ছিল যে কে ভালো রেজাল্ট করছে, যে কোন স্কুল থেকে টপার বেরোচ্ছে। যেমন মাধ্যমিকের সময় বলবো যে আমার যে বন্ধু সমরেশের নাম নিলাম, সে আমাদের স্কুলে টপার হয়েছিল। আচ্ছা, হ্যাটস টু সমরেশ। তো ও আমার থেকে বেশি পেয়েছে, ও টপার হয়েছে। আমার এটাতে দুঃখ নেই, মানে সাধারণত হয় না একটা প্রতিযোগিতা থাকে সহপাঠীর সাথে, তো সেরকম ভাবনা ছিল না কখনো। এবং আমার থেকে বেশি পেয়েছে বলে দুঃখও নেই, বরং যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন আমি ওকে জড়িয়ে ধরে বলছি, ভাই থ্যাংক ইউ, স্কুলের নাম বাঁচিয়ে দিবি। কারণ যে গার্লস স্কুলে টপার হয়েছে তার থেকেও 1 নাম্বার বেশি পেয়েছে। সেম থিং, রামরাল বসন্ত কুমারী কম্পিটিশন। ওখানে কোন কোন স্কুলের নাম কি ছিল তখন? তখন নাম ছিল সাউথ ইস্টার্ন রেলওয়ে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। ওকে, আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল। বয়েজ জিন্দাবাদ। তো আমাদের স্কুল হাইস্ট হয়েছিল, এটা হচ্ছে একটা আমাদের তখন গর্বের বিষয়। টু দ্য বয়েজ। আচ্ছা, পড়াশোনা কলেজ যে কাছে ছিল নাকি দূরে? হ্যাঁ, কলেজ হচ্ছে
কলেজের বিষয়টা হচ্ছে আমি আমাকে আমার বাবা মা চেয়েছিল হুম যে ঘর থেকে খেদাতে, সোজা কথা, যে ঘর থেকে দূরে যেতে, যে এই আদ্রাতে থাকলে কিছু একটা হবে না, হুম ছোট্ট মফস্বল তো। কিন্তু আমি হচ্ছি ঘর কোনো লোক, বললাম ঘুরতেও ভালোবাসি না আমি একদম, বাইরে যেতেও ভালোবাসি না, মা বাবার আঁচলের তলায় থাকতে ভালোবাসতাম। হুম তো আমার বাবা চেয়েছিল আমি প্রেসিডেন্সি, যাদবপুর এবং বিশেষ করে বিশ্বভারতীতে পড়াশোনা করি, কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না সেই সময়। ইচ্ছে না থাকার সেই মুহূর্তে আরো অনেক কারণ ছিল, বন্ধুপ্রীতি, ঠিক আছে। আচ্ছা বলছি, না আমি আমার পুরুলিয়ার যে বন্ধু না বান্ধবী? বন্ধুপ্রীতি, আচ্ছা জগন্নাথ কিশোর কলেজেই ভর্তি হবো। আচ্ছা জগন্নাথ কিশোর। জগন্নাথ কিশোর কলেজে, পুরুলিয়ার, ওটা আমাদের পুরুলিয়ার 1 নম্বর কলেজ বলা যেতে পারে। পুরুলিয়ায় 20টা কলেজ আছে, তার মধ্যে ওটা 1 নম্বর। আরে 11 12 কি সায়েন্স নিয়ে পড়া ছিল না, 11-12 একদম পিওর আর্টস। পিওর আর্টস। Pure arts। কি কি সাবজেক্ট ছিল? বাংলা ইংলিশ তো কম্পালসারি, হ্যাঁ। এছাড়া ইতিহাস, ভূগোল, হুম। রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি। রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আমাদের স্কুলটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, কিন্তু আমরা পড়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস। যদিও বর্তমানে বললাম সবকিছু চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে সিবিএসসি বোর্ড ফলো হয়। ওকে। আর ইংলিশ মিডিয়াম ছিল না বেঙ্গল মিডিয়াম? বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম, আচ্ছা। এখন বাংলা মিডিয়াম আছে না ইংলিশ মিডিয়াম হয়ে গেছে? এখন সিবিএসসি বোর্ড ইংলিশ আর হিন্দি দুটো মিডিয়ামই আছে। আমাদের সময় বাংলা হিন্দি দুটো মিডিয়াম ছিল। হিন্দিও হিন্দি মিডিয়াম ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হিন্দি মিডিয়াম ছিল। ওরে বাপরে, এরকম তো আমি খুব কমই শুনেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হিন্দি মিডিয়াম। আর ওটা কি পুরুলিয়ার মানে ওই ছাত্র ওই টেস্ট পেপারের নাম আসতো এরকম এরকম কোনো? না না, ওই রকম না। আচ্ছা। কারণ টেস্ট পেপারের নাম সাধারণত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুলগুলোর আসে। হ্যাঁ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, ওগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল। রাইট আর আমাদেরটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল। রাইট রাইট রাইট। ফলে আমাদের রাজ্য সরকারের যে স্কিমগুলো, হ্যাঁ। সবুজ সাথী, হ্যাঁ হ্যাঁ, ওগুলো পাওয়া হয়নি। ওগুলো আমরা কোনোদিনও পাইনি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল। আচ্ছা। ইভেন যারা আমার বন্ধুরা হ্যাঁ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা অনেকেই পেয়েছো, হ্যাঁ 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 আমার স্কুল সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, হ্যাঁ। আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপও পাইনি। আমি আচ্ছা। ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলাম উচ্চ মাধ্যমিকের পর। হুম, তো এবার কলেজের বিষয়টা যেটা বলি, হুম, কলেজের বিষয়টা তো এবার বাবা চাইছে দূরে পাঠাতে, হুম, আমি চাইছি ঘরের কাছে, হুম, সব বন্ধুরা একসাথে যাব। হুম, এবার হলো কি, হুম, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, হলো কি, হুম, হলো হচ্ছে বিশ্বভারতীতে ফর্ম ফিল আপ করলাম না, কারণ এন্ট্রান্স হতো। হুম, প্রেসিডেন্সিতেও ফর্ম ফিল আপ করিনি, হুম, যেহেতু যে বছর এইচএস পাস করলাম সাথে সাথেই করোনা লকডাউন 2020। যাদবপুরে এন্ট্রান্স হলো না, হুম, আমার বাবা ফর্ম ফিল আপ করেছে কখন আমি জানি না। হুম, হুম। যাদবপুরে আমি চান্স পেয়েছিলাম, আচ্ছা, আমি সাবজেক্টে? ইংলিশ লিটারেচার। আচ্ছা, এবার আমি যেহেতু শুরু থেকে যাদবপুরে ভর্তি হবো না বলছিলাম, হুম, তাহলে আমার বাবাও ঠিক আরো বিশেষ পাত্তা দেবে, ছেলের ইচ্ছের বিরুদ্ধে কি যাবো। হুম, হুম। আমার বাবা মা কখনোই আমার এক ছেলে? না, আমরা জমজ ভাই, আচ্ছা। আমি আর আমার ভাই অঙ্কন এন্ড অঙ্কুর জমজ ভাই। অঙ্কুর, ওকে। অঙ্কুরও কিন্তু এই ভিডিও দেখবে। অঙ্কুর তো অবশ্যই দেখবে। অঙ্কুরও শেয়ার আছে এই ভিডিও। তো এবার আমি চান্স পেয়ে গেলাম জগন্নাথ কিশোর কলেজে, নাম্বার মোটামুটি ভালো ছিল। কিন্তু আমার যে বন্ধুরা, যে 3টে বন্ধুর কথা বলছি, হ্যাঁ। ওরা একজনও জগন্নাথ কিশোর কলেজে চান্স পেল না। আরে বাপরে। ওরা আমার বাড়ি থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে রঘুনাথপুর কলেজে চান্স পেয়ে গেল। আচ্ছা। জগন্নাথ কিশোর কলেজ কত দূর? আমার বাড়ি থেকে 42 কিলোমিটার, ট্রেনে করে যেতে আমি আপ এন্ড ডাউন করতাম। আচ্ছা আচ্ছা। ওখানে চান্স পেয়ে গেল, আর আমি একা, আমার কলেজে আমি ছাড়া কেউ নেই। আচ্ছা, ওটা কি ওখানকার বড় কলেজ? মানে পুরুলিয়ার মধ্যে ওটা হচ্ছে শ্রেষ্ঠ কলেজ বলা যেতে পারে, কলেজ, আচ্ছা। পুরুলিয়ার মধ্যে। পুরুলিয়ার মধ্যে। তো ওখানে ওখানে তারপর আমার কলেজের হ্যাঁ। 4টে বছর বলবো, কারণ একটা বছর আমার ট্রিটমেন্টের জন্য গেছে, আচ্ছা। আর বাকি 3টে কিসের? ট্রিটমেন্টের আমার হজকিন লিম্ফোমা, যেটা হ্যাঁ। টেকনিক্যাল টার্ম, হুম। আর যদি গোদা বাংলায় বলা যায় তাহলে ব্লাড ক্যান্সার বলা যেতে পারে। আচ্ছা সেই ট্রিটমেন্টে আমার একটা বা 1.5টা বছর গেছে। আচ্ছা। সেটা আমার কলেজ এখন শরীর কেমন আছে? এখন ঈশ্বর কৃপায় শরীর ঠিক ভালো আছে, এবং আমাকে লাস্ট 1 বছর 3 মাস অন্তর অন্তর ফলো আপে থাকতে হয়েছিল। হ্যাঁ। এখন ঈশ্বর কৃপায় 6 মাস অন্তর ফলো আপে যেন আমাকে ডাক্তার রেখেছে। আচ্ছা, ঠিক আছে এখন। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন অন্যরকম দিকে যাব, যে অনেক আমরা ডিসকাস করলাম, আলোচনা করলাম পুরুলিয়া সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে, কলেজ সম্পর্কে। কলেজ কি নিয়ে পড়া ছিল? কলেজে আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছিলাম, হুম হুম যেহেতু আর্টস নিয়ে পড়েছিলাম, হুম। এবং এখানে একটা মিসকমিউনিকেশন হয়েছিল বাবা মার সাথে। বাবা মার সাথে? আচ্ছা, বাবা মার সাথে এমনি সম্পর্ক কেমন? বাবা মার সাথে সম্পর্ক খুবই ভালো, হুম। বাবা মা সাপোর্টিভ, বন্ধুর মতো? বন্ধুর মতো বলা যেতে পারে। হুম এবং ব্যাপারটা হচ্ছে খুবই সাপোর্টিভ, হুম আমাকে কোনোদিনও কোনো কিছুতে জোর করেনি। হুম মাধ্যমিকে আমার নম্বর খুব ভালো ছিল, হুম এবং সবাই ভেবেছিল, টিচাররা, আত্মীয় স্বজনরা, বাবার বন্ধু বান্ধবরা, ছেলে সায়েন্স নিয়ে পড়বে। হুম কিন্তু আমি জিদ ধরেছিলাম, হুম হুম। না আমি আর্টস নিয়ে পড়বো, আচ্ছা। আমার সায়েন্সে অঙ্ক ভালো লাগে না। হুম যদি এখন আমাকে আবার অঙ্ক করতে হচ্ছে সিস্যাটে, আমার ফিজিক্স ভালো লাগে না,
কেমিস্ট্রি ভালো লাগে না, যদি আমাকে আবার কোয়ান্টাম ফিজিক্স পড়তে হচ্ছে সায়েন্স থেকে, যাই হোক পড়তে হবে, কোনো উপায় নেই। তো সেই সব কারণে আমি সায়েন্সটাকে অ্যাভয়েড করে, এবং আমার সাহিত্যের প্রতি সবসময় ভালোবাসা ছিল। আচ্ছা, বাড়িতে কি সাহিত্যের লোক আছে? বাড়িতে সাহিত্যের লোকে ভর্তি আছে, আচ্ছা, অগাধ সাহিত্যের লোক আছে। আচ্ছা, সেই বিষয়ে পরবর্তী হ্যাঁ। মানে প্রসঙ্গে আমরা আসছি। হ্যাঁ, তো তো বাবা মা তো সবাই আমাকে চেয়েছিল যে আমি সায়েন্স নিয়ে ভর্তি হই। হ্যাঁ, বাবা মা বলেছিল, পুরো সাপোর্ট ছিল আমার হ্যাঁ, আর্টস নিয়ে পড়াতে। হ্যাঁ, বলেছিল যে আমার বাবা মার বিশ্বাস ছিল আমার উপর, হুম, যে ছেলে যেটা নিয়ে পড়বে সেটা নিয়ে নিজের বেস্টটা দেবে। হুম, তো বাবা একটা জিনিস বলেছিল, যাই কিছু কর অঙ্কটা ছাড়িস না। এবং আমি বলছি ওটার জন্যই তো সায়েন্স নিচ্ছি না, হুম। তাও বিশেষ জোর করেনি। তো এখন বুঝতে পারি কেন বলছে? চাকরির পরীক্ষার ক্ষেত্রে হ্যাঁ, আমার বাবা নিজে অঙ্ক খুব পছন্দ করে। আচ্ছা। যদি আমার বাবারও কি বলে বাংলা সাহিত্যে কি বলে মাস্টার্স করা আছে। আচ্ছা, আচ্ছা, বাবা মা দুজনেই বাংলা সাহিত্যের মাস্টার্স। আচ্ছা, তাহলে তো সেই সময় মাস্টার বেশ ভালো, মানে শিক্ষিত ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ওয়েল এডুকেটেড ফ্যামিলি, কারণ মাস্টার সেই সময় মানে বড় ব্যাপার। তো আমার বাবা আমার অঙ্ক খুব ভালো করে, তো এই জন্য আর চেয়েছিল অঙ্কটা আমার সাথে থাকুক। আচ্ছা, তো এখন আমি বুঝতে পারি যখন অঙ্ক করতে হয় যে না, অঙ্কটা রাখলে তো ভালো হতো, কিন্তু অঙ্ক রাখলে আমার প্রিয় সাবজেক্ট ইতিহাস বাদ পড়ে যেত। হ্যাঁ, তো যাই হোক, তো বাবা মার সাথে সেই সম্পর্ক আমার ভালো, সবসময় সাপোর্টিভ। এবং বিশেষ করে হয়তো বাবা মার সাথে ছেলে মেয়েদের তো লাগে একটু হুম, 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 মানে মানে বিভিন্ন রকমের ঝগড়াঝাটি। হুম, তো বাবার সাথে যখন কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে বা মনোমালিন্য হচ্ছে, হুম, হুম, তখন মা সেই মানে সেই যে যে ভরাট মানে করে মনের মধ্যে যে অশান্তিটা, শান্তিটা, মানে সুদিং এর কাজ করাটা মা করে দেয়। হুম, আবার মায়ের সাথে যদি কখনো মনোমালিন্য হচ্ছে, হুম, হুম, তখন সেটা বাবা মানে সারিয়ে দেওয়ার চেষ্টা করে। হুম, যেমন কিছুদিন আগেরই একটা ছোট্ট ঘটনা, হুম, আমি করুণাময়ীতে ছিলাম, হুম, মায়ের সাথে, আর আমি একটুতে কেঁদে ফেলি আচ্ছা, ছোটবেলা থেকে। সফট, হ্যাঁ, ছোটবেলা থেকে একটা খারাপ স্বভাব, আচ্ছা। অনেকে চিৎকাদুনে বলে। আমিও ছিলাম একদম চিচকাদুনে। হঠাৎ করে বড় হওয়ার পর দেখলাম একটা সময় পর, বেশ 1.5 বছর পর আমার অনুভব হলো, 1.5 বছর মানে ছোটবেলায় 1.5 বছর নয়, ট্রানজিশন পিরিয়ডে 1.5 বছর পর অনুভব হলো, ইটস বিন লং টাইম কি আমি কাঁদিনি, মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে না। এখন সত্যি মানে কষ্ট হয় ঠিকই, অনেক লাইক মুড সুইং হয় বিভিন্ন ইস্যুসে, বাট মানে কান্না যেন সেই অর্থে আর চোখ দিয়ে খুব কমই বেরোয়। না, কিন্তু কাঁদা ভালো, কাঁদা ভালো, কাঁদলে মন ভালো থাকে, ভালো থাকে। মানসিক স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, তাই যতই কেউ চিৎকাদুনে বলুক, হ্যাঁ, কাঁদবে, কাঁদো, হ্যাঁ, দরজা বন্ধ করে কাঁদবে, হ্যাঁ, বাথরুমে ঢুকে কাঁদবে। আমার বাথরুম জানে আমি কত কেঁদেছি। আচ্ছা। যাই হোক, তো কিছুদিন আগে একটা এটা ঘটনা, আমিও বলি যে কাঁদা সিরিয়াসলি ভালো এবং মন হালকা হয়ে যায়। হালকা হয়ে যায়, কোনো প্যাকেজ রাখবে না মনে হয়। হ্যাঁ, জীবনে একটাই কষ্ট জীবন। থাকবেই, তো দ্যাটস ফাইন। হ্যাঁ, তো মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়, হুম, কোনো বিষয় নেই। হুম, তোর বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, হুম, কি নিয়ে তর্ক হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, ফোনে হয় মায়ের সাথে। হুম, বাবা এসেছিল আমার সাথে দেখা করতে। তো বাবা, এখানে? হ্যাঁ, আচ্ছা, বাবা করুণাময়ীতে এসেছিল, আমি করুণাময়ীতে। আচ্ছা, এবার বাবাকে আমি যখন বিষয়টা ব্যাখ্যা করতে করতে আমি কেঁদে ফেলি। হুম, বাবা বলে তুই কাঁদছিস কেন, আমি তো কারণটাই বুঝতে পারছি না। হুম, এই যাই হোক, বাবা আমাকে শান্ত টান্ত করলো, বিভিন্ন কথাবার্তা বলে। হুম, এই তারপরে কুমড়োর পকোড়া ভেজে এনে খাওয়ালো, হুম, বললো যে নে তোর মা তোকে কাঁদিয়েছে, নে তুই কুমড়োর পকোড়া খা। হুম, তো এরকম ভাবেই মায়ের সাথে মনোমালিন্য হলে বাবা, বাবার সাথে মনোমালিন্য হলে মা, হুম, বিষয়টাকে মানে ব্যালেন্স করে হয়ে যায় আর কি। আচ্ছা। এবার লেখালেখি নিয়ে বলবো যে আমাদের চিন্তন ম্যাগাজিনেও তো লেখালেখি বেরিয়েছিল, আর এটা ছাড়া কেমন লেগেছিল ম্যাগাজিন, কেমন লেগেছিল? ম্যাগাজিনটা দুর্দান্ত হয়েছিল। হুম, এবং যেহেতু যারা ম্যাগাজিনের সাথে যুক্ত, আমি যতটা জানি, হুম, তারা কেউ সাহিত্যের ব্যাকগ্রাউন্ড থেকে নয়, হুম, আমার যতটা মনে হয়। হুম, হুম, তাই তারা যারা সাহিত্যের ব্যাকগ্রাউন্ড থেকে না হয়েও হুম, এত একটা কালারফুল, হুম, অ্যাট্রাকটিভ হুম, একটা সুন্দর ম্যাগাজিন তৈরি করতে পেরেছে। হুম, হুম, ম্যাগাজিন মানে আমার স্বভাবতই বিভিন্ন লেখালেখি বা শুধু সাহিত্যের কথাই ভাবি, হ্যাঁ, কিন্তু ওটা শুধু সাহিত্য ছিল না, হুম, আমাদের পুরো এটিআর মেমোরি ওটার মধ্যে ছিল। হুম, হুম, মানে ওটা একটা ছোট্টখাটো ডকুমেন্ট, ডকুমেন্ট, যেটা আমরা যারা স্টুডেন্টরা হুম, পেয়েছি হুম, অনলাইনে, মানে পিডিএফ ফরম্যাটে, হুম। আমার মতো যারা প্রিন্ট আউট করেছে, হুম, তাদের কাছে ওটা সারা জীবন থেকে যাবে। হুম, হুম, এবং ওটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্মৃতি, হুম, যেটা শুধু আমরা না, আমাদের পরবর্তী প্রজন্ম, হুম। ইভেন ইভেন এসএনটিসিএসটিতে পরবর্তীকালে যারা ভর্তি হবে, হুম, হুম, তারাও দেখবে হ্যাঁ আমাদের সিনিয়ররা হুম, এরকম একটা কাজ করেছিল। ইভেন আমাদের যারা সিনিয়ররা এখন আছেন, তারাও আমাদের খুব প্রশংসা করেন, হুম, হুম, যে তারা, তরুণদা নিজেই বলেছিল হুম, যে তোরা যে এফোর্ট দিয়ে ম্যাগাজিনটা বানিয়েছিস, হুম। তার 10% এফোর্ট দিলে ইউপিএসসি ক্লিয়ার হয়ে যাবে। রাজদীপদা বলেছিল। রাজদীপ দা বলেছিল। আমার মানে আমি সরাসরি ভাবে খুব একটা পরিশ্রম হুম, করিনি এটার পেছনে, হুম, কিন্তু আমি দেখেছি কল্পক দা, তারপরে আমাদের আমিষ সুবেদা, হুম, দেবজিৎ, সৌমিক, জ্যোতিরাদিত্য, অভিরূপ, আর কারো নাম বাদ গেল, মোটামুটি সবাই। এরা রাত জেগে জেগে, রণজিৎ দা, হুম, এরা রাত জেগে জেগে হুম,
প্রায় 1 সপ্তাহ রাত জেগে জেগে প্রচন্ড পরিশ্রমের সাথে কাজ করেছে হয়েছিল। এবং শুধু কাজ করা নয়, নিজের পকেট থেকে টাকা খরচ করে, এরা রীতিমতো ভাবে নিজের পকেট থেকে টাকা খরচ করে এরা 2টো কপি শিয়ালদাতে গিয়ে, এগুলো মুখের কথা আমি খুব সহজে বলে ফেলছি, হ্যাঁ এগুলো কিন্তু এগুলো সহজে বলে ফেলার মতো কথা নয়। ফ্যাক্ট ফ্যাক্ট। নিয়ে এরা সুন্দরভাবে একটা ম্যাগাজিনকে তৈরি করতে পেরেছে, হ্যাঁ। এটা একটা খুবই মানে একটা প্রশংসার বিষয়। অনুষ্ঠান হয়ে অনুষ্ঠান করে মানে আইভি মনে হয় সেই মেয়েটির নাম, যে খুব ভালো অনুষ্ঠানটা খুব সঞ্চালন করেছে, খুব খুব ভালো বলে আর কি, হ্যাঁ খুব ভালো বলে, হ্যাঁ থ্রোয়িং ওর উচ্চারণ খুব ভালো, মানে ভালো। ওকে আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ আমি একবার ওর স্ট্যাটাসে দেখেছিলাম, ও খুবই ভালো সঞ্চালনা করে। আমি ওকে বলেছি যে ও খুব এসে মাল লাগলো লাইক এইটুকু সময়ের মধ্যে কি করে করবো, আমি বললাম তুমি পারবে, ও করেছিল খুব ভালো করেছিল, খুব ভালো করে। কারণ ও তো সেকশন বি এর সম্ভবত, হ্যাঁ হ্যাঁ এবং ক্লাসও খুব একটা আমি দেখিনি ওকে, হুম, কিন্তু সেদিন প্রথম দেখেছি এবং খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। হুম। আর আমাদের ম্যাগাজিন দেখে ভাইস চেয়ারম্যান স্যারও বলেছিলেন যে সব তো ঠিক আছে কিন্তু এত ফান্ড কোথা থেকে আসছে, তখন লাইব্রেরিয়ান বলেছিলেন যে পিডিএফই বেরিয়েছে, শুধু দুটো ওরা প্রিন্ট আউট করেছে। বাই দ্য ওয়ে বলতে চাইছি, যারা ম্যাগাজিন দেখোনি এখনো পর্যন্ত বা দেখার ইচ্ছা আছে, পিডিএফ ফরম্যাট তো রয়েছে, সেটাও পেয়ে যাবেন আমাদের সকলের কাছ থেকে। আর তাছাড়াও একটা ম্যাগাজিন লাইব্রেরিতে দেওয়া রয়েছে, ওটা আপনারা ওখান থেকে দেখতে পারবেন। কেউ যদি চায় ইস্যু করে তুলতেও পারে, আর নাহলে দেখে নিতে পারে। তো ম্যাগাজিন ছাড়া অন্য কোথাও লেখালেখি বেরিয়েছে? আমি কি আমার যে লেখালেখির জার্নিটা কিছুটা ব্যাখ্যা করবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। যদি আমি আমার লেখালেখির কথা ব্যাখ্যা করি, আমিও লেখালেখি করি। হুম। ম্যাগাজিনে আমার 2টো ছোট গল্প, হুম। একটা কবিতা রয়েছে, হুম। চিন্তন ম্যাগাজিনের কথা বলছি। হুম, হুম, এটা ছাড়াও আমি লেখালেখি করেছি, খুবই স্বল্প মানে প্রকাশ পেয়েছে হুম, ছাপার অক্ষরে খুবই স্বল্প, হুম, কিন্তু লেখালেখি করেছি অনেক, মানে হুম, আমার লেখালেখি শুরু হচ্ছে 2018 সাল নাগাদ, হুম, হুম, কারণ আগে তো ফোন ছিল না। 2018 সালে ছোট জিও ফোন হাতে পায়, হুম, সেই জিও ফোনেই বাংলাতে টাইপ করে হুম। বন্ধুদের নিয়ে কবিতা লিখতাম। আচ্ছা। সেখান থেকে বন্ধুরা অনেক উৎসাহ দিতে শুরু করলো, হুম। যে লেখ 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 লেখ। ওখান থেকে বিভিন্ন কবিতা পড়া, গল্পের বই পড়া, কারণ না পড়লে তো লেখা যায় না, না অবশ্যই। পড়ে পড়ে হুম। তারপর লেখা ওখান থেকে শুরু। হুম। প্রথমে আমার লেখালেখি মূলত হুম। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতেই ছিল, হুম, 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 এবং সবাই প্রশংসা করতাম। হুম, আমি বলবো ক্লাস 11-12 যখন পড়তাম, 2018 মানে আমি ক্লাস 11, 2019 মানে ক্লাস 12, হুম, আনন্দবাজার পত্রিকার হুম, যে একটা জেলার একটা ছোট জেলার পেজ হয়, প্রত্যেকটা জেলার একটা পেজ হয়, হুম, আমাদেরও তেমনি একটা পুরুলিয়া বাঁকুড়ার পেজ হতো। হুম। সেখানে ছোটদের পাতা বলে একটা সেকশন থাকতো, আচ্ছা। যেখানে যারা স্কুল পড়ুয়া হুম। তাদের আঁকা, তাদের কবিতা প্রকাশ পেত। আচ্ছা। তো আমার এমনি কম করে হলো 10টা কবিতা বাহ। আমার ওই আনন্দবাজার পত্রিকার ছোটদের পাতা পুরুলিয়া বাঁকুড়া বাহ, প্রকাশ বাহ, পেয়েছিল। দারুণ দারুণ। এছাড়া উষসী বলে একটা পত্রিকাতে, আমাদের আদ্রা লোকাল পত্রিকা, হুম, হুম, উষসী বলে একটা পত্রিকাতে লেখা প্রকাশ পেয়েছে। আমাদের ওখানকারই লোকাল পত্রিকা সাধনা বলে একটা পত্রিকাতে আমার কিছু লেখা বেরিয়েছে। দারুণ দারুণ। এখানে মাতৃবাণী সংঘ বলে একটা সংঘ রয়েছে কলকাতা, হুম, ওখানে ওটাতে আমার একটা লেখা বেরিয়েছে। দারুণ। ইভেন আমরা কোভিডের সময় 2021 সাল নাগাদ আমরা নিজেরা, আমরা আমার এক দুটো দাদা, আমার ভাই, হুম, এরা মিলে আদ্রা বলে হুম, 2টো ম্যাগাজিন বের করেছিলাম। হুম, মানে নিজেরা যেমনি চিন্তন ম্যাগাজিন, হুম। তেমনি ওটা আমরা আদ্রা বলে একটা ম্যাগাজিন, 2টো ম্যাগাজিন বের করেছিলাম। এছাড়া ইচ্ছে আছে যে ভবিষ্যতে মানে লেখালেখি নিয়ে আরো কাজ করার, আরো ভালো লেখা, অবশ্যই। এবং সেটা ছাপার অক্ষরে বেরোলে তো ভালো লাগবেই, হুম, এবং ছাপার অক্ষরে যদি নাও বেরোয়, হুম, ছাপানোর জন্য লিখি না, লিখতে নেই, হুম। অন্য কাউকে খুশি করার জন্য লিখতে নেই, না, লিখতে হয় নিজের জন্য। নিজের জন্য। তো সেটা যদি কোনোদিনও ছাপার অক্ষর পায় তো ভালো, হুম। নইলে লিখে তো যাবোই। অবশ্যই লেখালেখি সংক্রান্ত বিষয়ে আরো ইয়ে থাকবে। প্রথম পর্বের এখানেই সমাপ্তি, আমরা দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবার আসছি।